সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের আজকের এই আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোলাম মাওলা মুরাদ। কাছের কিংবা দূরের যেখান থেকে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, প্রত্যেককে নিরন্তর শুভেচ্ছা। দর্শক, 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে বাংলাদেশের 1111 জন বুদ্ধিজীবীকে শাহাদাত বরণ করতে হয় পাকিস্তানি বাহিনীর হাতে। এর মধ্যে শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী, আইনবিদ সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা আজকে আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আলামিন। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি জনাব জাহিদুল করিম কোচি। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব শাহাবুদ্দিন চৌধুরী। আপনাদের তিনজনকে আমরা স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা শহীদ বুদ্ধিজীবী দিবসের যে আলোচনা অনুষ্ঠান শুরু করতে চাই, প্রথমে 14 ডিসেম্বরকে কেন মূলত বুদ্ধিজীবী দিবস বলা হয় সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। শুরু করবেন ডক্টর আলামিন। শহীদ বুদ্ধিজীবী দিবস, এটা তার নামেই ক্লিয়ারলি স্পেল আউট করা আছে। যেমন হানাদার বাহিনী, পাক হানাদার বাহিনী এবং তার দোসররা যেভাবে আমাদের বুদ্ধিজীবীদেরকে সেই 25শে মার্চের কালো রাত্রি থেকে শুরু করে 30শে জানুয়ারি 1972 পর্যন্ত এদের করাল থাবা থেকে আমাদের বুদ্ধিজীবীরা নিষ্কৃতি পায়নি। এবং স্পেশালি ঠিক বিজয়ের উষালগ্নে প্রচুর বুদ্ধিজীবীকে একসাথে হত্যা করায় এই 14ই ডিসেম্বরকে আমরা আসলে বুদ্ধিজীবী দিবস হিসেবে অভিহিত করি। আচ্ছা, শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় একটা জিনিস প্রাসঙ্গিক, যেটা হচ্ছে যে যারা রাজাকার এবং আলবদর, তাদের উদ্দেশ্যটা কি ছিল? কেন এই শহীদদেরকে হত্যা করা হয়েছিল? যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন সারা দেশের মানুষ একীভূত হয়েছিল একটা ঐক্যবদ্ধ চেতনার মধ্য দিয়ে। জি, সারা দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়েছিল এবং একটা সময় মুক্তিযুদ্ধ সফল হতে চলেছিল, ঠিক সেই মুহূর্তে যখন সফলতার দ্বার প্রান্তে তখন কিন্তু এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। আমাদের অনেকেই মনে করেন যে এর ভিতরে আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে পিলখানায় যেভাবে হত্যাকাণ্ড হয়েছে, আপনারা জানেন, যেখানে আমাদের সেনা অফিসারদেরকে জি বেছে বেছে মেরে ফেলা হয়েছে, ঠিক এই স্বাধীনতার ঠিক আগ মুহূর্তে এসে এদেরকে হত্যাকাণ্ডের পিছনেও কিন্তু একটা রহস্য রয়ে গেছে। কিন্তু যে রহস্যটা এত বছর পরে উদ্ঘাটিত হয়, হ্যাঁ, ও তো এখনো উদ্ঘাটিত নাই। এটাকে পাকিস্তানি আমরা সবাই জানি যে পাকিস্তানি হানা বাহিনী নিজেদেরকে হত্যা করেছে। আবার অনেকের ধারণা কিন্তু আমাদের পার্শ্ববর্তী যারা স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছিলেন, এই বুদ্ধিজীবীরা যারা আজকে সেদিনকার যে বুদ্ধিজীবী, যারা দেশকে নেতৃত্ব দিত, তারপরে দেশের সমস্ত একটা সম্পদ, এই সম্পদকে ইচ্ছে করতে ভাবে হত্যা করা হয়েছিল। কারা হত্যা করেছে আমি বলার দরকার নেই। অনেকের ধারণা করার জন্য, যে আমাদের মেধাশূন্য করার জন্য। জি, আচ্ছা, এটা এই যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটা, এটার প্লটটা কখন রচিত হয়েছে? অর্থাৎ কখন থেকে এই বুদ্ধিজীবী হত্যার প্রাসঙ্গিকতা এসছে? কখন থেকে এই বুদ্ধিজীবীরা হত্যাটা শুরু হয়েছে বলে মনে হয়? আমি শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছি। এটা নিয়ে প্রফেসর আলামিন সাহেব বলেছেন, আসলে আমি এটা নিয়ে আমার কয়েকটা লেখা তো আমি বলেছি। বুদ্ধিজীবী দিবস এটা একটা ষড়যন্ত্রের শিকার। আচ্ছা, মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় এই ষড়যন্ত্র শুরু হয়েছে। এই বিষয়গুলি আমাদের বুদ্ধিজীবী যাদেরকে আমরা স্মরণ করছি, তাদের এই যে আত্মাহুতি, তারপরেও আমাদের মধ্যে একটা সচেতনতা আসেনি। দীর্ঘ 55 বছরেও আমরা এটাকে আমাদের প্রজন্মের জন্য আমরা আনতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। আমার দৃষ্টিতে আমি দেখেছি, যেহেতু আমি মাঠে ছিলাম মুক্তিযুদ্ধে, আপনি তো একদম ফ্রন্ট ফাইটার, দুইটা প্রশংসা দেখেছি। এবং
কারণে অকারণে আগরতলা বিভিন্ন নেতৃবৃন্দের সাথে জি যেহেতু যোগাযোগ ছিল, সেখানেও দেখেছি যে তৎকালীন এটা অনেক আমাদের দেশের এই প্রজন্ম জানে না, আপনার কচিভাই সহ এখানে সাংবাদিক মাধ্যমে যারা আছে আমার অনেক জিনিস এখানে আসে নাই। যুদ্ধ চলাকালীনই ষড়যন্ত্র চলছিল, আচ্ছা, মানে তখনই ষড়যন্ত্র শুরু ষড়যন্ত্র হয়েছিল। চলছিল মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে। বিপক্ষে, আচ্ছা। এই বিষয়গুলি কিন্তু আমাদের বুদ্ধিজীবীরা এটা আনা নাই। ও 16 ডিসেম্বর বিজয় দিবস হয়েছে, কিন্তু শহীদ বুদ্ধিজীবী দিবস কোথায়? 14 14 ডিসেম্বর। ডিসেম্বর, জি আমি 55 বছর আমি একটা উত্তর পেলাম না। শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে জি জহির রায়হান, যে মুক্তিযুদ্ধের একটা অত্যন্ত টেকনিক্যাল পার্সন, জহির রায়হান প্রথম স্বাধীন দেশের প্রথম গুম, প্রথম শহীদ, আমি বলবো স্বাধীন দেশের প্রথম গুম, বা 31শে জানুয়ারি। জানুয়ারিতে। কিন্তু 31শে জানুয়ারির একজন মানুষ খুন হলো, তাও জাতা মানুষ নয়, সাংবাদিক, যার কাছে অনেক কিছু চিত্রনাট্য, ডকুমেন্ট ছিল, সাহিত্যিক, সব দিক থেকে, পারিবারিকভাবেও, চিত্র জগতে, সব জায়গায় সে অনেক ক্রিয়েটিভ। বাংলাদেশের অনেক কিছুর মধ্যে সৃষ্টি তার। এই ধরনের কিন্তু সেই আসলে ব্যক্তিকে- অনেকগুলো বিষয় আমরা দেখতে পাই। আসলে একটু যদি জানতে চাই প্রফেসর আলামিন, যে এই যে বুদ্ধিজীবীদেরকে হত্যার জন্য যাদের নামটা বেশি আসে, যে রাজাকার, আলবদর, আল শামসেদের কথা, তাদের বিষয়টা এই ঘটনার সাথে কতটা সম্পৃক্ত, কতটা যুক্তিযুক্ত, কতটা স্পষ্ট হয়ে উঠছে? না, এটা তো অবভিয়াস। জি পাকিস্তানি আর্মি যারা ছিলেন ওনারা বাংলাদেশের অতটা গভীরে যাওয়ার স্কোপ পান নাই, সরাসরি পশ্চিম পাকিস্তান থেকে এসছেন। জি আল বদর, আল শামস এবং রাজাকার, জি এরা যে কি কঠিন, এটা আমার জীবনে একটা ছোট্ট ঘটনা বললে আপনি আরো ক্লিয়ার বুঝতে পারবেন। আমার বাবা তখন কুমিল্লাতে চাকরি করেন, গভর্নমেন্ট অফিসার। আমি ওনার পাশে দাঁড়িয়েছি বাড়ির সামনে, হঠাৎ দেখি যে যেকে 1971 সালে 1971 সালে ওনাকে এক মিলিটারি অফিসার এসে ধরলো একদম ইয়ে করে, এবং ওনাকে উঠিয়ে নিয়ে চলে গেল। এবং ওই পাশে আমি কিন্তু দাঁড়ানো, আমি দৌড়ে বাসার ভিতরে ঢুকে গেলাম। এই যে নিয়ে গেল, এটা নিয়েছে কিন্তু আলবদর বা আল মানে তাদের শামসের যারা সহযোগী। ওরা দেখিয়ে দিচ্ছে আমার জি বাবাকে যে এনাকে। তো উনি গভর্নমেন্ট অফিসার। তারপরে আমরা ডিসি সাহেবকে ফোন করলাম, উনি বললো যে আমার বাসা চারিদিকে আলবদররা ঘিরে রেখেছে পাকিস্তান। তারপর যাক, লাকিলে আমার বাবা বেঁচে গেছেন সেদিন, কিন্তু ওই ডিসি সাহেবকে মেরে ফেলছিলেন। তো এই যে অবস্থাটা, এটা আমার চোখের সামনে দেখা, তাহলে এটা তো আমি আপনি তো নিজেই আমি নিজেই প্রত্যক্ষদর্শী যে প্রত্যক্ষদর্শী যে সহযোগিতা কিভাবে কারা করেছে। দেখিয়ে দিচ্ছে। আমি ছোট, কিন্তু আমি বুঝতে পারতেছি ওই ভদ্রলোক দেখা যায় এবং একজন মিলিটারি অফিসার একটা গান নিয়ে এসে সরাসরি আপনার আমার বাবাকে তাক বাবার করে দিকে নিয়ে দেখে। গেছেন। জি আচ্ছা, এইটা তবে এইটা হচ্ছে যে আসলে এই ঘটনাটা আমরা অনেকের কাছ থেকেই শুনেছি যে বুদ্ধিজীবীদেরকে আসলে দেখিয়ে দিয়েছে এদেশের এজেন্টরাই, কারণ যারা এজেন্টরা। বিদেশ থেকে এসছে তারা তো জানার কথা না। তারা জানে। আপনার কাছে কি মানে, আপনি নিজেও তো সে সময় যুদ্ধ করেছেন বা ইয়েতে ছিলেন? আমরা মুক্তিযুদ্ধ করেছি, 4.5 মাস আমি চট্টগ্রাম কারাগারে ছিলাম। মুক্তিযুদ্ধের সময়? পাকিস্তান আর্মি আমাকে ধরে নিয়ে গেছিল, টর্চার করেছে স্টেডিয়ামে এখন যেখানে খেলোয়াড়রা ইয়েরা, সেই রুমগুলোতে, জিমনেশিয়াম যেটা, জিমনাসিয়াম না, ঠিক মেইন আচ্ছা, যেখানে প্র্যাকটিস করে। প্র্যাকটিস করে, যেখানে স্টেডিয়ামে। আপনারা খেলোয়াড়রা প্যাভিলিয়নে প্যাভিলিয়নে। বসেন, ওই রুম 4টা রুম আছে ওখানে। তো আমার সাথে 4 জন ছিলেন, 4 জনের মধ্যে 2 জন ছিলেন অমুসলিম, তাদেরকে নির্মমভাবে রাত্রে হত্যা করে ফেলতে আমি আওয়াজ শুনেছি। কিন্তু আমি তখন ভয় তো বুঝেন তখন, কারণ আমি তো মাত্র ইন্টারমিডিয়েটের ছাত্র, আচ্ছা আমার তো ভয়ে কুঁকড়ে ছিলাম। তারপর আমাকে রাতে যে কারণেই হোক জেলে পাঠিয়ে দিল 12টার সময়। আমাকে জেলে পাঠাতে আমি একটা অবাক হয়ে গেলাম যে বাঙালি যারা জেলে যেখানে চাকরি করতেন, যে ইয়েতে আপনার প্রহরী, তারা কিন্তু আমাদেরকে জেলের ভিতর ঢুকালো লাথি মেরে, বললো গাদ্দার আগিলা। ও এই যে দুর্ভাগ্যজনক অবস্থা। তো আমি আবার ব্যাকে চলে যাচ্ছি যে আমাদের শাহাবুদ্দিন ভাই যে কথা বলেছেন, জহির রায়হান কিন্তু বাংলাদেশে এখনো আর জন্মগ্রহণ করেনি। ও এক পেজ আছে, ওয়ান পিস, অত্যন্ত গড গিফটেড জিনিয়াস talented, ছিলেন। অত্যন্ত তো জহির রায়হান দুর্ভাগ্য। সহ এই ধরনের বুদ্ধিজীবীদেরকে হত্যার পেছনে কারণটা কি বলে মনে হয় এবং কারা করেছে? তৎকালীন স্বাধীন দেশে সরোয়ার্দী উদ্যানে আমাদের টেম্পোরারি
মুক্তিযোদ্ধাদের সামরিক ক্যাম্প ছিল। আচ্ছা, সেখান থেকে এই সমস্ত বিষয়গুলি দেখাশোনা করতো। মিরপুরে জহির রায়হানার বিষয়ে গেছেন। আমি সেই জায়গায় আমি যাব না, যা হোক এটা অনেক বড় ব্যাপার। আমি যে বলে যারা আজকে এই যে শহীদ বুদ্ধিজীবী বলে আমরা স্মরণ করছি, কিন্তু এগুলি তো অভিনয়, এটা জাতিকে ধোঁকা দেওয়া। আচ্ছা। আমার একটা রিকোয়েস্ট, আমি এটা বিভিন্ন জায়গায় বলেছি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলবো, এই প্রজন্মের কাছে আমার অনুরোধ থাকবে, জি। গবেষণা হওয়া দরকার। এর পিছনে অন্তর্নিহিত কারণটা কি? যেমন মনে করেন, যারা বয়স হয় নাই, যার জন্মই হয় নাই, সে মুক্তিযুদ্ধে নাটক করছে, রাইট। চতুর্থ স্তম্ভ, তাদের বিবেকও তারা শেষ হয়ে গেছে। আচ্ছা, কেননা বুদ্ধিজীবীদের পিছনে ইনভেস্টিগেশন করার জন্য কেউ কিন্তু এই কথাগুলি বলতেছে না। মুক্তিযুদ্ধের নাটক, মুক্তিযুদ্ধ এই প্রজন্ম সব মুখ ফিরিয়ে এনেছে। যেমন 10ই এপ্রিল মুক্তিযুদ্ধ সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সেটা অফিসিয়ালি আসতে পারে, অফিসিয়ালি 10ই এপ্রিল, কিন্তু সেটা হলো 17ই এপ্রিল। সেই সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে আবার তার একটা প্যারালাল, সেটা হচ্ছে বিএলএফ তৈরি করলো আবার। তো এই যে ষড়যন্ত্র, যে কথাগুলি বললে, এই ষড়যন্ত্র বুদ্ধিজীবীদের হত্যার পিছনেও কারণ আছে একটা। যেমন মনে করেন, এটা আমাদের পণ্য হিসেবে তৈরি করেছে। আপনারাও দেখেন নাটকে রাজাকার দৃশ্যটা কি, দাড়ি টুপি দিয়ে। কিন্তু যুদ্ধকালে আমি দাড়ি টুপির সংখ্যা দেখি নাই, দাড়ি টুপির সংখ্যা নিয়ে রাজাকার দেখি নাই। রাজাকার সৃষ্টিটা হচ্ছে মুসলিম লীগের। জি, বাট মুক্তিযোদ্ধা এই যে বুদ্ধিজীবীদেরকে হত্যার সাথে এই দাড়ি টুপি রাজাকার এগুলোর মানে সম্পর্কটা, দাড়ি টুপির সম্পর্কটা কোথায়? দাড়ি টুপি তো আমাদের ইসলামিক ভূষণ। জি, ইসলামকে বিতর্কিত অবস্থায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্রেরই একটা এটা অংশ। প্রয়াস। এটা কি ধরেন বুদ্ধিজীবী হত্যার বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য না, কি? বুদ্ধিজীবী হত্যাটা ছিল হলো পরিষ্কার একটা পরিকল্পনার অংশ। এটা ম্যাটিকুলাসলি ডিজাইন। জি, এটা ডিজাইন করা হয়েছে যে একটা নতুন রাষ্ট্র হতে যাচ্ছে, এরা যেন প্রথমেই ভড়কে যায় বিশাল অতলান্তিক গহ্বরে পড়ে গহ্বরে যায়। পড়ে যায়। এইটাই হলো ওদের মূল লক্ষ্য ছিল। উদ্দেশ্যটা ছিল। এবং তারপরে যদি পড়ে যায় তখন দে উইল অ্যাগেইন টেক ইট ওভার। এটাই হলো আমাদের তো মুক্তিযুদ্ধ শুধু দেশকে দিয়েছে তা না, এটা একটা আন্তর্জাতিক চিন্তা ভাবনারও একটা ফসল, একটা মেকানিজমের অংশ। তো এই জন্য দাড়ি টুপিটাকে ইউজ করেছে এই জন্য যে ওই পাকিস্তান ও ইসলামিক কান্ট্রি, আমাদের এখানেও সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ মুসলিম। তো এদেরকে একটা অসুবিধায় ফেলার জন্য এইটাকে একটা সিম্বলিক। কিন্তু দেখেন, যারা দাড়ি টুপির কথা বলেছে, ওদের বাবা দাদারাও সবাই দাড়ি টুপি আছে, হয়তো নিজেও দাড়ি রাখে, কিন্তু মানসিকভাবে আমাদের নতুন প্রজন্মকে একটা চেতনা ওই যে দিয়ে মুক্তিযুদ্ধটাকে কোনোভাবে বিতর্কিত করা যায় কিনা, এইটাই চেষ্টা হয়েছে। আমি বলবো না যে এই গত বেশ কিছু বছর ওনারা যে মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে ফেনা তুলেছেন, এইটা আসলে মুক্তিযুদ্ধকে এক প্রকার খাটো করে ফেলেছে আমাদের নতুন প্রজন্ম। শাহাবুদ্দিন ভাই বলছিলেন। জি জি, আসলে সেটাই। এখন মুক্তিযোদ্ধাদের আসলে এই যে বুদ্ধিজীবী হত্যার সাথে আমরা এতদিন পর্যন্ত একটা সংখ্যা পর্যন্ত সঠিক সংখ্যা বলতে পারছি না, কখনো 1000, কখনো 1007, 1000। এটার কারণটা কি বলবো না? মানে অপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের পরে বলাবলি শুরু হয়েছে, এটাই আজকে জনমনের প্রতিষ্ঠা করতেছে, কিন্তু মানুষ বিভ্রান্ত হচ্ছে। আর জহির রায়হান সম্পর্কে যে কথাটা উঠছে, সেটা তো আবারও জহির রায়হান কথাকে বলতে গিয়ে আমি মজলুম জননেতা মাওলানা ভাসানীর কথা, আপনি যা বলেন, ভাসানী কিন্তু মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়েছিলেন। ভারতে গিয়ে তার কী প্রতিষ্ঠান ছিল, অন্তরীণ ছিলেন অনেক দিন, বিভিন্নভাবে তাকে মানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা না করা নিয়ে তাকে অনেকভাবে হ্যাস্তন্যস্ত করা হয়েছে। তো এগুলো আপনার কিন্তু সব কিছু সামঞ্জস্যিক, মানে একটার সাথে একটা সম্পর্ক আছে, একটার সাথে একটা সম্পর্ক, কিন্তু এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা যেই মুক্তিযুদ্ধ করেছিলাম, এদেশের মানুষ মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল। আমার এখনো মনে আছে 26 মাস সকালবেলায় আমার বাসা রেলওয়ে কলোনিতে ছিলেন, ইপিআর, ইস্ট পাকিস্তান আর্মির যেসব
সৈনিকরা এসেছিলেন আমাদের, আমরা তাদের কাপড় চোপড় সব বদলে তাদের সমস্ত বদলে দিয়েছিলাম। জি এবং আমি কিন্তু একটা খেয়াল করেছি, যুদ্ধকালীন অবস্থায় জেলে জি সেখানেও কিন্তু আমি আমাদের যারা আমার সাথে যারা সেলের মধ্যে ছিল, একজন মেজর সুবেদার, আপনার বেলুস রেজিমেন্টের ট্যাঙ্ক ড্রাইভার, জি এরা কিন্তু আমাদেরকে বলেছিল কাহিনীগুলা, এদের যে কীভাবে হত্যাকাণ্ড ছিল, কারা জড়িত, যদি অন্য কোনো দেশও জড়িত থাকে সব কিছু বের করে মানে ভেতরের জনগণ ঘটনাটা সম্মুখে তুলে ধরা আর কি। প্রকাশ করা উচিত। কারণ জহির রায়নের মতো, শহীদুল্লাহ কাসলার, মুনির চৌধুরীর মতো এরা এই তো সম্ভ্রান্ত, যারা আমাদের হৃদয়ের সাথে মিশে গেছিল, বাঙালি জাতির সাথে, বাংলাদেশের মানুষের সাথে। পাকিস্তান তখন তো পূর্ব পাকিস্তান ছিল, কিন্তু মুনির চৌধুরী, জহির রায়ন, শহীদুল্লাহ কাসলার তো একটা মানে স্বর্ণ বাংলাদেশ, মানে একটা দেশের জন্য একটা বড় সম্পদ আর নাম কি, লেখা, প্রকৃত এটা ঘটনাটা নিয়ে যেন তুলে আনা যায়। তুলে আনে ঘটনা, আনা যায়, প্রকৃত জি। ঘটনা। ধন্যবাদ। আমরা একটু যদি জানি যে আসলে বিফোর ভিক্টোরি, অর্থাৎ বিজয়ের ঠিক আগ মুহূর্তে কি এই ঘটনাটা শুরু হয়েছে, এবং এটা দিয়ে আসলে কি মেসেজ দেওয়ার চেষ্টা করেছে পাকিস্তানি বাহিনী বা হানাদার বাহিনী? না, এটা কচি ভাই যে কথাটা বললো, আসলে তো এই স্বল্প পরিসরে এই কথাগুলি বলে সম্ভব না। শুধু এটুক মেসেজ দিচ্ছে, একটা মেসেজ যে সরকার ৭২-এর সরকার গঠন করলো, জি একজন মানুষ নাই, তার অবর্তমানে তার নামের উপরে সরকার গঠিত হয়েছে, তাকে আমরা বলতে মুজিবনগর সরকার। সব কিছু আমরা মেনে নিয়েছি, এই জাতি সব কিছু মেনে নিয়েছি, কিন্তু সেই জাতিকে প্রতারণা করা হয়েছে। যখনই সরকার গঠন করা হলো, যেমন এই প্রশ্ন কেউ করে না, যেমন মনে করেন উনি ছিলেন রাষ্ট্রপতি, 10ই জানুয়ারি উনি প্রত্যাবর্তন হলো, জি তো রাষ্ট্রপতি থেকে 12ই জানুয়ারি উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন। কীভাবে হলেন, কোন আর্গুমেন্টে হলেন, আচ্ছা, তার বিচার বিশ্লেষণ নাই, এটা নিয়ে তো কেউ প্রশ্ন কেউ প্রশ্ন করে তোলেনি। এই সেই একই অবস্থাতে যারা শহীদ হয়েছেন, বুদ্ধিজীবী যারা, আমি আলামিন ভাইয়ের কাছে আশা করছিলাম উনি বলবেন, যেহেতু উনি শিক্ষকতার লাইনে আছেন, জি জি যারা বুদ্ধিজীবী, যাদের জন্য আমরা আজকে জাতি এই দিবস পালন করে, তাদের সন্তানেরা সুযোগ গ্রহণ করে তাদের পিতৃ, তাদের পরিচয় যে শহীদ হয়েছে, তারা অনেক মর্যাদাশীল হয়ে গেছে, মনে করছে অনেক কিছু পেয়েছে, জি। কিছু ক্রেস্ট পেয়েছে, কিছু নগদ অর্থ পেয়েছে, সেটাই। তারা ভুলে গেছে তাদের পিতা। জি আমরা যারা জাতি পালন করে শহীদ বুদ্ধিজীবী দিবস, তাদের পিছনে খোঁজ দেন। আমি এই জন্যই বললাম, চতুর্থ স্তম্ভ অনুসন্ধানী, ক্রাইমের পিছনে অনুসন্ধান করেন, এই অনুসন্ধান তথ্য দিয়ে আপনারা একটা বুদ্ধিজীবীর তথ্য অনুসন্ধান করে জাতির সামনে, আমার মনে হয় যদি উঠানোর জন্য চেষ্টা করা হয়, এখনো সুযোগ আছে, এখনো সময় আছে, জাতির কাছে এই হত্যার পিছনে রহস্যটা উঠে আসবে, বের করে আনা তবে এটা যে আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যে এই যে কথাটা বললো, আসলে শহীদ বুদ্ধিজীবীদের যে সংখ্যাটা, এটা নিয়ে তো সঠিক কোনো গবেষণা হয়েছে কি, না, বা এটা এই কথাটাই আমি আসতে চাচ্ছিলাম। জি। এই জি জি কচি ভাই এবং শাহাবুদ্দিন ভাই। শাহাবুদ্দিন ভাইয়ের কথা সূত্র ধরে, যে আসলে গবেষণার কোনো বিকল্প নেই। যে যাই কথা বলুক, যদি আমাদের টোটাল মুক্তিযুদ্ধ এবং স্পেশালি বুদ্ধিজীবী হত্যা এবং এর প্রায়োগিক স্থান জি এবং আলটিমেট রেজাল্টটা কী ছিল, এটা এগুলোর উপর একটা সুষ্ঠু গবেষণা সিস্টেম যদি আমরা ডেভেলপ করতে পারতাম, আমাদের অনেক প্রজেক্ট হয়, আচ্ছা, গবেষণা বিশ্ববিদ্যালয়ে তো প্রজেক্ট হয়, গবেষণার জন্য প্রচুর project হয়। বিশ্ববিদ্যালয় হয়, গভর্নমেন্টও প্রদান করে, কিন্তু স্পেসিফিক্যালি এটার জন্য একটা রিসার্চ প্রজেক্ট গভর্নমেন্ট থেকে ডিজাইন করে দেওয়া উচিত। জি তাইলে উনি আলটিমেটলি, একটা গভর্নমেন্ট বলতে পারবে যে আমি অন্তত এটুকু করেছি, মানে চেষ্টা করেছি আমরা কয়জন রহস্যটা বের করার কয়জন জন্য। সত্যিকার অর্থে ইন্তেকাল করেছে, জি কয়জন দেশের জন্য এইভাবে শহীদ হয়েছিলেন, এইগুলো কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত দরকারি কিছু উপাত্ত। নাহলে আপনি আপনার সন্তানকে কিভাবে বলবেন, যদি ও জিজ্ঞাসা করে, এখনকার যে সকল ছেলে মেয়ে, ওরা স্পেসিফিক ছাড়া অনেক কোনো কিছু আপনার থেকে নেবে না, নেবে না। ওরা অর্থাৎ প্রতি স্পেসিফিক মুহূর্তে, যদি একটা তথ্য পায় সেটাই তারা ধারণ হ্যাঁ, করবে, ওরা এর বাইরে কিছু। প্রতি মুহূর্তে আপনার ইন্টারনেট ইউজে আছে, ওরা দেখছে কি হচ্ছে, সুতরাং আগের মতো ভেগ কথাবার্তার কোনো জায়গা নেই।
সেখানে আসলে একটা গবেষণা হওয়া উচিত। না না এগুলা গবেষণা শিওরলি হওয়া উচিত। কুচি ভাই থেকে একটু যদি জানতে চাই যে এটা যে স্যার যেটা বললো যে আসলে এটার তো কোনো সরকারিভাবে কোনো কখনো গবেষণা করার চেষ্টাও হয়তো করেছে কিনা আমরা জানি না। আসলে তো, এই জি। আমি তো স্বাধীনতার পর থেকে দিচ্ছি গতানুগতিক 14ই ডিসেম্বর আমরা বুদ্ধিজীবী জি পালন করি। জি 16ই ডিসেম্বর আমরা গতানুগতিকভাবে আমাদের যা করার করেন একটা রাষ্ট্রীয়ভাবে দিবসের করি। মতোই আমরা পালন করি। এগুলা এটা- একদম এই ধরনের আমি মনে হয় অর্থের অপচয় করতেছি আমরা। ওন করা উচিত। এবং আপনি দেখেন কোনো প্রোগ্রামে এই যে আমার কাছে এইসব প্রোগ্রামকে ভ্যাক মনে হচ্ছে সব কিছু। তা আমি মনে করি আজকে এই যে এই দিবসে 71-এর মুক্তিযুদ্ধে যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা গুম হয়েছেন সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা, এবং 14ই ডিসেম্বর এই যারা বুদ্ধিজীবী যারা হত্যা করা হয়েছে যেভাবেই হোক জি তাদের প্রতি শ্রদ্ধা জানাই আমি মনে করি একটা কমিশন গঠন করা উচিত, যারা নতুন ভবিষ্যতে নির্বাচিত হয়ে আসবেন এই বুদ্ধিজীবী হত্যার একটা তদন্ত হওয়া তদন্ত উচিত। কমিশন তদন্ত কমিশন করে একটা যদি রিসার্চ সেল করায়, এবং আমাদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বিশ্ববিদ্যালয় অত্যন্ত মেধাবী শিক্ষক আছে, ছাত্র আছেন, তাদেরকে নিয়ে কমিশন গঠন একটা সঠিক জাতির কাছে তুলে ধরো তুলে ধরো। এই আশীর্বাদ ধন্যবাদ ব্যক্ত আপনাকে। আচ্ছা, মহান মুক্তিযুদ্ধে এই শহীদ বুদ্ধিজীবীদের ভূমিকাটা কেমন ছিল? ওনাদেরকে কেন টার্গেট করা হয়েছিল? না, যারা বুদ্ধিজীবী আমরা বলছি হত্যা করছে, এরা কিন্তু প্রত্যেকেই যার যার মেধা এক একটা জায়গায় এক একজন কিন্তু প্রতিষ্ঠিত। যেমন সেখানে চোখের বিশেষজ্ঞ, সাহিত্যে বিশেষজ্ঞ, জি বিভিন্ন জায়গার মধ্যে চিকিৎসায় বিশেষজ্ঞ, এরা কিন্তু সখ্যাত, এদের কোনো রকম কোনো বিকল্প ছিল না। জি তো কিন্তু আমাদের প্রতিবেশী যারা আমাদের বিজয়কে, মুক্তিযুদ্ধকে বাই প্রোডাক্ট, বাংলাদেশ ইজ বাই প্রোডাক্ট অফ পাক ইন্ডিয়া ওয়ার এস্টাবলিশ করেছে। অত্যন্ত দুঃখজনক, আজ পর্যন্ত এতগুলি সরকার আসলো আর গেল, কেউ কি একবারের জন্য বলেছে, প্রতিবাদ করেছে? এটা পাক ভারত যুদ্ধ ছিল না, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সন্তানেরা নিজের রক্ত দিয়েছে। জি এবং যখন দেখলো যে বিজয় নিশ্চিত, তখনই আমাদের প্রতিবেশী ভারত মুক্তিযুদ্ধে সাহায্য করেছে, সহায়তা করেছে, আমাদের অনস্বীকার্য এটা। প্রতিবেশী হিসেবে তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। কিন্তু শেষ মুহূর্তে তারা যে কাজটা করেছে, যে আমাদের বিজয়ের নায়ক যারা, তাদেরকে এক পাশে রেখে সেটাকে তারা পাক ভারত যুদ্ধ বলে বিজয় দিবসটাকে ছিনিয়ে নিল। কিন্তু আমরা কেউ কোনোদিন রাজনৈতিকভাবে আমাদের এই দেউলিয়াপনা এই সমস্ত ক্ষেত্রে যাচ্ছে, যার জন্য এই ওদেরই ষড়যন্ত্র, মেধাশূন্য জাতিকে মেধাশূন্য করা, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা, এগুলো সব প্রতিষ্ঠিত সত্য। এই জন্য আমি বললাম পাক ভারত যুদ্ধ হিসাবে এস্টাবলিশ করতে চাইলেও এটা কি সেরকম কোনো কিছু হয়েছে। এটা তো গুগলে আপনি আসেন, যে আলামিন ভাই বললেন, গুগল আসেন, এই যে আমাদের সন্তানেরা, ওরা আমাদেরকে জিজ্ঞেস করে, তুমি বলছো মুক্তিযোদ্ধা, তুমি যোদ্ধা, But Google এটা বলছে, ঘাটলে- গুগলে তো বলে এটা পাক ভারত যুদ্ধ। জি এটার উত্তর কি দেবো আমি? আমার তো উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই। এই প্রজন্ম এই- আসলে জানতে পারছে না এই কোয়ারিগুলি করা উচিত কাদের? আমাদের একটা রাস্তা আছে, সেটা হচ্ছে কি আমাদের চতুর্থ স্তম্ভ, যাদেরকে বলি, যাদের প্রতি সম্মান রেখে বলি, তাদের মধ্যে একটু বলিষ্ঠ, তাদের মধ্যে কণ্ঠ একটু যদি সোচ্চার হয়, তাদের কলম যদি একটু শার্প হয়, আমার মনে হয় কিছু জিনিস বেরিয়ে আসতে বাধ্য। না, এক্ষেত্রে কি শুধু চতুর্থ স্তম্ভ হিসাবে সাংবাদিকদেরই গুরুত্ব, নাকি রাষ্ট্র এটাকে দায়িত্ব নিতে হবে? রাষ্ট্র তো নেবে না, যেহেতু কেন নেবে না, 1972 থেকে ধারাবাহিকভাবে আমাদের প্রজন্ম কি দিয়েছে। ওখানে শাহাবুদ্দিন ভাইয়ের কথায় আমি একটা কথা জি বলতে পারি। প্লিজ বলুন। আপনারা তো গত 17 বছর মানে 3 টার্ম তো আপনারা চিনেছেন। জি আমাদের চতুর্থ স্তম্ভ কিভাবে দমিয়ে রাখা হয়েছিল, নিয়ন্ত্রিত করা সঠিক হয়েছিল, তথ্যটা তো তুলে ধরার এবং সুযোগ ছিল। তথ্য তুলে ধরার কোনো সুযোগ ছিল না, এবং করতে দেওয়া হয়নি। করতে গেলেই তো আপনার বাধা, আপনি জঙ্গি নাটক, তখন অনেক কিছু, তা আমাদের কিছু করার ছিল না। ধন্যবাদ। হ্যাঁ, এখন আমরা নতুন করে আমরা আবার চেষ্টা করতে কণ্ঠ হবে আমাদের সেটাই, হ্যাঁ। সোচ্চার হয়েছে, আমরাও চেষ্টা করব, সবাইকে বলবো আসুন সবাই নিজেদের কণ্ঠকে আরো সোচ্চারিত করুন। জি। আমি ইয়ে ভাইয়ের সাথে আলাপ করি একটা ব্যাপারে, যে সাংবাদিক সম্মেলন করলেন আমাদের গত প্রধানমন্ত্রী, ওই প্রধানমন্ত্রীতে আমি আরেকটা বুদ্ধিজীবী হত্যা দেখলাম, কিভাবে বুদ্ধিজীবীরা মারা গেলেন সেদিন। ওনাদের কথায় এত মানে
বিশ্রী ভাষায় বলতে হয় এটা, যে এইরকম নমনম অবস্থা নির্লজ্জ। নির্লজ্জভাবে মানে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলে যেটা স্বাধীনভাবে কথা বলার কথা। এনারা হলো আমাদের গর্ব ছিল এক সময়, এই আমাদের সাংবাদিকদের। জি। এনাদের যে এই ধরনের পচন, এটা আসলে জাতির জন্য একটা সিরিয়াসলি লস আমার মতে। হত্যার এই যে তদন্তের কথা বলছি, এটাতে সাংবাদিকদের ভূমিকা কি হতে পারে, যেটা শাহাবুদ্দিন ভাই বলছিলেন, আলামিন ভাই ওই যে আমি বলছিলেন? তো বললাম রিসার্চ যদি করে আপনার, না, সেক্ষেত্রে সাংবাদিকদের কি সে সাংবাদিক ধরনের তো আমাদের রিসার্চ পাওয়ার মধ্যে সুযোগ আছে? মেধাবী ছাত্র সাংবাদিক, ইনভেস্টিগেটিভ অনুসন্ধানী ইনভেস্টিগেট রিপোর্টিং যদি আমার সংবাদপত্রের মালিক যদি চেষ্টা করেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে যদি ইনভেস্টিগেট রিপোর্ট করা, জি, ধরেন একটা লং টাইম সময় নিল, যে 1 বছর বা 2 হ্যাঁ, বছর, জি, জি। অথবা কোন একটা সংস্থা যদি চায় একটা ফেলোশিপ দিল এটার উপর, সেটাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো এটা একটা ভূমিকা নিতে পারে, যে না, এই আমার ধরনের তো মনে হয় হ্যাঁ, চিটং ইউনিভার্সিটি না, সকল ইউনিভার্সিটি নিতে পারে একটা কোঅর্ডিনেটেড ইফোর্ট, জি। পার্টিকুলারলি আমাদের হিস্ট্রি যা সাবজেক্ট আছে, তারা সত্যিকার তথ্যটা তুলে ধরা কিন্তু জাতির সামনে ওদের একটা ম্যান্ডেট। জি। তবে এক্ষেত্রে তো আমি বলি, এটা আমরা যত সহজ মনে করছি সেটা সহজ আমি সেটাই হবে না। বলছি যে কারণ বিষয়টা আপনারা বুঝেন সহজ এখানে কিনা, জি। আন্তর্জাতিক চক্রান্ত জড়িত আছে। জি। আপনাকে এটা করতে দেবে কিনা সেটা হচ্ছে যে প্রশ্ন। সেটাই। ভাই কিছু জায়গায় আমাদেরকে শিওরলি স্টেবল হতে হবে, না এটা আমার প্রয়োজন, এটা আমার জাতির জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট। আমি জাতিকে বলতে পারবো না যে 71 সাল গিয়েছে 54 বছর আগে, কিন্তু ওই সময় কতজন মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, কতজন বুদ্ধিজীবী আমাদের এই বুদ্ধিজীবীদের অবস্থা দেখেন, আর 71 সালের বুদ্ধিজীবীরা, এইখানেই পার্থক্য। ওনারা জীবন দিয়ে দিয়েছেন কিন্তু কোনোভাবে কম্প্রোমাইজ করে নাই। দ্যাট ইজ দ্য এটা ডিফারেন্স। এটা অনেক ধন্যবাদ। আপনারা খুব চমৎকারভাবে বলছিলেন যে আসলে বুদ্ধিজীবী হত্যা নিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো ইনভেস্টিগেশন সঠিকভাবে হয়নি, রাষ্ট্রীয়ভাবে হয়নি। তো আসলে একটি রাষ্ট্রীয়ভাবে যদি তদন্ত কমিশন, স্বাধীন তদন্ত কমিশন করে, সেটা হয়তো সম্ভব। এখন না হলেও যেটা শাহাবুদ্দিন ভাই বলছিলেন যে আস্তে আস্তে এটা করা সম্ভব। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, চমৎকার আলোচনা করেছেন। ভবিষ্যতে হয়তো নতুন কোনো বিষয় নিয়ে আমরা আবার আলোচনা করব। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসলে শহীদ বুদ্ধিজীবীদের হত্যার পেছনে কি কারণ ছিল সে বিষয়টি এখনও উদ্ঘাটিত হয়নি। কারা এর সাথে জড়িত এবং এই ঘটনাটা কেন ঘটেছে তার সঠিক কারণ এখনও পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। তার জন্য আজকের আলোচকরা যেটা বলছিলেন যে একটা স্বাধীন তদন্ত কমিশন যদি গঠন করা হয়, অথবা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সংবাদপত্র যদি একটা দীর্ঘমেয়াদী একটা গবেষণা করে, দীর্ঘমেয়াদী একটা ইনভেস্টিগেশন করে, তাহলেই হয়তো এই হত্যার রহস্যটা উদ্ঘাটন হতে পারে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম। ধন্যবাদ সবাইকে।